ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। ব্যাংকের পরিচালনা পর্ষদে 50% স্বতন্ত্র পরিচালক থাকাটা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এজন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। জানান, নতুন আইনে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংকের প্যানেল এবং কেন্দ্রীয় ব্যাংকের প্যানেলে বাইরের কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিতে চাইলে সেজন্য আবেদন জানাতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক যোগ্য মনে করলেই কেবল সেই ব্যক্তি হতে পারবেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় 50% স্বতন্ত্র পরিচালকে ব্যাংকের উন্নতি। আমাদের সাথে আলোচনা করতে ভার্চুয়ালি যুক্ত আছেন প্রাইম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই রাহেল আহমেদ, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 50% স্বতন্ত্র পরিচালক থাকতে হবে বাধ্যতামূলক, এবং এক্ষেত্রে আসলে সার্বিক দিক বিবেচনায় ব্যাংকের কতটা উন্নতি হবে সে সাথে আরেকটা যুক্ত করতে চাই। এখন যারা স্বতন্ত্র পরিচালক আছে আসলে তাদের ভূমিকাটা কি? ধন্যবাদ আপনাকে। যে সিদ্ধান্তটা এসছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, এটা এটাকে সমালোচনা করবার কোনো কারণ নেই। অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। আমি আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলবো এবং ইন্ডাস্ট্রির যে এক্সপিরিয়েন্স তার ভিত্তিতেই কথা বলছি। সেটা হচ্ছে 50% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা দরকার, বাঞ্ছনীয়। এর বেশি হলে আরো ভালো। কোয়ান্টিটিটা কত হচ্ছে তার থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কোয়ালিটি উইল বি ম্যাটার. What will matter most is the quality of the independent directors. যাদেরকে দেয়া হবে পরিচালনা পর্ষদে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে, ওনাদের ভূমিকাটা কতখানি থাকবে এবং সেই ভূমিকাটা কতখানি মৌলিকভাবে ওনারা কাজ করতে পারবেন এবং ওনাদের স্বাধীনতাটা কতখানি থাকবে, সেই জায়গাটাতে এই সিদ্ধান্তের সাফল্যটা সম্পূর্ণভাবে নির্ভরশীল হবে। বিকজ 2 জন হোক, 5 জন হোক, 20% হোক, 25% হোক, 50% হোক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা থাকবেন তারা কতখানি তাদের সিদ্ধান্ত গ্রহণে, ব্যাংকের বোর্ডের সিদ্ধান্ত গ্রহণে তারা কতখানি সরাসরি ভূমিকা পালন করবেন, সেইটা হচ্ছে টু বি সিন। আমি একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে এখানে বলতে চাই। এক্সাম্পল বলতে বোঝাতে চাচ্ছি যে যাদেরকেই করা হোক না কেন, অতীত অভিজ্ঞতার ভিত্তিতেই তো করতে হবে। অতীত অভিজ্ঞতাতে আমাদের বাংলাদেশ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের, আমি শিওর ওনাদের কাছে রেকর্ডস আছে কতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নোট অফ ডিসেন্ট দিয়েছেন আজ পর্যন্ত। এবং এই জিনিসটা কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে ওনাদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এবং আমি শিওর সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্যার যেটা বলেছেন সেখানে উনি কিছুটা হলেও এখানে আইডিয়া দিয়েছেন যে ওনাদের ভূমিকাটাও ভবিষ্যতে পর্যালোচনা করা হবে। ওনাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের রোলটাকেও, রেসপন্সিবিলিটিটাকেও অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আনা হবে। সেই জায়গাটাতে নোট অফ ডিসেন্ট কতখানি দিচ্ছেন এবং কতটা যৌক্তিক ছিল সেই নোট অফ ডিসেন্টটা, সেইটা শুড বি ওয়ান অফ দ্য পরিমাপক। ওই পরিমাপকগুলো দিয়েই কিন্তু ভবিষ্যতে এই এফেক্টিভনেস অফ দি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসটাকে পরিমাপ করা সম্ভব হবে বলে আমি মনে করি। মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে দিচ্ছেন। আসলে নিয়োগ দিলেও হবে না, তাদের সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা কতটুকু, সেটা কতটুকু পালন করা হচ্ছে, এটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। যেখানে আমরা অতীতে পরিবারতন্ত্রের সংস্কৃতি দেখে এসেছি, রাজনৈতিক সংস্কৃতির একটা প্রভাব সবসময় থাকে। আমরা বলছি সেটাকে মুক্ত করতে হবে, আদৌ আসলে কতটা মুক্ত হবে সেই আলোচনায় আমরা নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। তার আগে আমরা একটু মাসুম আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে এই যে আইনটা করা হচ্ছে সবকিছু মিলে স্বতন্ত্র পরিচালক, আসলে সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা আমরা একটু জানতে চাই। আপনি কোম্পানি নিয়ে কথা বলেন, অর্থনীতির বিশ্লেষণ করেন, আপনার পর্যবেক্ষণটা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি রাহেল ভাইয়ের পয়েন্টটা নিয়ে আসি। রাহেল ভাই যে বললো যে কোয়ালিটি ম্যাটার্স, এখন এই কোয়ালিটি যারা ধরেন আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আমরা সবসময় দেখেছি যে যাদের কানেক্টিভিটির বেসিসে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নেওয়া হতো। এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা একটা প্যানেল করবে, যে প্যানেলে এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, কিন্তু সেই প্যানেলে যাদেরকে নিবে সেখানকার যে ক্রাইটেরিয়া সেটা হয়তো বা পরবর্তীতে রুলের মাধ্যমে সে বা কোনো বাইলজের মাধ্যমে এটা পরিষ্কার করবে। কিন্তু আমরা যদি আমাদের হাতে যে এক্সাম্পল আছে, আমরা যদি ইন্ডিয়ার এক্সাম্পল নিয়ে আসি, এখানে ওদের একটা ডাটা ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস রুলস 2009 একটা আছে। সেখানে ওরা যেটা করে, যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চায় তারা রেজিস্টার করে, এবং রেজিস্টার হওয়ার পরে ওখানে একটা টেস্ট হয়। কিন্তু
একটা এক্সাম হয় এবং সেই টেস্টে তাকে পাশ করতে হয়, অ্যান্ড দেন তাকে কিন্তু ওই টেস্টে পরে রেগুলার বেসিস ট্রেইনড আপ হয় টাইম টু টাইম। এবং যাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রয়োজন হয় তারা ওই ডিন লিস্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিচ্ছে, এবং ওই তাদের যে প্রি রিকোজিট যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্ট যিনি ফুলফিল করছে তাকেই নিচ্ছে। এবং তার কারণে যেটা হচ্ছে, যেই ব্যক্তি যাচ্ছে যেই স্পেসিফিক কোম্পানিতে, সে দেখা যায় কিন্তু নিউট্রাল থাকে। আরেকটা ব্যাপার হলো যে তাকে তো কেউ ওই যে আত্মীয়তা বা কোনো কানেক্টিভিটি বেসিসে নেওয়া হয়নি। এখন বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার, সেটাতে আমরা যেটা বুঝতেছি যে, যেটা আমাদের অলওয়েজই একটা ইয়ে ছিল যে ব্যাংক বা লিস্টেড কোম্পানি এটা অবশ্যই, যেহেতু এটা আমরা বলি যে সোশ্যাল ইনস্টিটিউশন, এবং যারা এই কোম্পানিগুলিতে আছে তাদের হয়তোবা, যেটা আমরা দেখি যে সিকিউরিটি এক্সচেঞ্জের যে সার্কুলার আছে সেখানে বলা আছে যে 2% হলে একজন ডিরেক্টর হতে পারে। তাহলে 2% দিয়ে তাহলে সে যে ডাইরেক্টর হয়, যদি ব্যাংকের কথা বলি সেখানে হিউজ অ্যামাউন্টের ডিপোজিট, তাহলে সে এখানে কিন্তু ডাইরেক্টর এই সেন্সে যে একজন কাস্টোডিয়ান। কিন্তু ওই যে আমাদের যে মিথ যেটা, যে সে মালিক, সেই মালিক কিন্তু কনসেপ্টটা, কারণ এটাকে বলা হয় একটা সোশ্যাল ইনস্টিটিউশন। তাহলে এই যে 50% করা হয়েছে, এই 50% যদি দোজ আর ইনকম্পিটেন্ট ইফিসিয়েন্ট যদি হয়, তাহলে দেখা যাবে খুব একটা ভালো রেজাল্ট আসবে। এবং তাদের যে ইরেগুলারিটিস, যেটা রাহেল ভাই স্পেসিফিকলি বললো যে নোট অফ ডিসেন্ট দিতে হবে, এই যে তার কিন্তু পরে আর কোনো সে থাকবে না যে তার ওই যে ইন্ডিপেন্ডেন্স নিয়ে, বা সে যে ডিপেন্ডেন্ট, যেটা আগে আমরা দেখতাম যে ডিপেন্ডেন্ট, সেই ডিপেন্ডেন্সি কিন্তু এখন আর থাকবে না। তাহলে তার অ্যাপয়েন্টমেন্টও কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল দ্বারা হয়, তার রিমুভালও কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল দ্বারা হবে। এবং তাকে যদি রিমুভ করতে হয়, বোর্ডকে কিন্তু অবশ্যই রিজনিং দিতে হবে। তাহলে এই জায়গায় কিন্তু এখন যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও কিন্তু চলে আসবে। তাহলে ওই আমরা যেমন ধরেন অন্যান্য এখন যে কেসগুলিতে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়, তাকে কিন্তু ওই অর্থহীন আদালতের আইন বা অন্য যে কোনো মামলাতে আমরা দেখি যে তাকে স্ট্রাইক আউট করে দেওয়া হচ্ছে। কিন্তু ফিউচার কিন্তু সেটা হবে না যখন তার অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা ভেরি গুড ওয়ে টু গেটিং ফরওয়ার্ড। নিশ্চয়ই আমারও এই নিয়ে আরো একটু, আমরা তো এতক্ষণ পুঁথিগত কথাগুলো নিয়ে কথা বললাম, কাগজে কলমে, এরপর কিছু তাত্ত্বিক কথার দিকেও নিশ্চয়ই যাবো। আসলে প্রভাবটা কোথায়, রাজনৈতিক এবং পরিবারতন্ত্র নিয়ে আমরা কথা বলবো, কিন্তু বিরতির পর আমরা একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায়। আজকের আলোচনার বিষয় 50% স্বতন্ত্র পরিচালকে ব্যাংকের উন্নতি। আমরা ফিরছি আলোচনায়। রাহেল আহমেদ, আপনাকে দিয়ে আবার শুরু করতেছে। বিরতির আগে আপনি এবং এম মাসুম বেশ কিছু আমরা আইনি বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সেগুলো প্রায়োগিক দিক আসলে প্রতিফলন কথা হতে পারে, নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এবার একটু আমরা বাস্তবতায় ফিরে আসি, সেটি হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে এই স্বতন্ত্র পরিচালকই হোক, ব্যাংকের যে কোনো অ্যাক্টেই হোক, কতটা কার্যকর হতে পারে, কতটা কাজে আসবে, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করেন। ওয়েল, মানে এই ব্যাপারে তো সন্দেহের কোনো অবকাশ নাই যে রাজনৈতিক হস্তক্ষেপ বলি বা যে ধরনের হস্তক্ষেপই বলি না কেন, যতক্ষণ না পর্যন্ত এই হস্তক্ষেপ থেকে বের হয়ে আসা যাবে, ততক্ষণ পর্যন্ত আইন যতই করি না কেন আমরা, সে আইনের সঠিক প্রয়োগ হবে না। সো আইনের সঠিক প্রয়োগের জন্য আমাদেরকে সবাইকেই এই জায়গাটাতে, মানে গভর্নিং অথরিটি, সেটা কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকগুলো, যারা বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেখানের যারা পর্ষদ, সবাইকে একটা জায়গায় ওইখানে একমত হতে হবে, এবং প্রায়োগিক দিকটাতে সবাইকে ঠিক হতে হবে যে না, আমরা এই জিনিসটা এইভাবে করব না। এবং লেটস নট মেক ইট জেনারেলাইজ আর কি। আমি বারবার বলছি যে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি বলছি যে দেশে যতগুলো ব্যাংক আছে, সব ব্যাংকেই যে পর্ষদে এই ধরনের কাজ হয় না তা ঠিক না। দের আর নাম্বার অফ এক্সাম্পলস, অনেকগুলো ভালো ব্যাংক আমরা দেখেছি বা এবং এখনো আছে, টিকেও আছে, এখনো ফাংশন করছে, অতীতেও ফাংশন করেছে, এবং অনেকে ঘুরে দাঁড়িয়েছে। অনেকের পর্ষদের অনেক সমস্যা ছিল, ব্যাংকের রেজাল্টে সেগুলোর রিফ্লেকশন ছিল এক সময়, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে। সেই ব্যাংকগুলো যখন, সেই পর্ষদরা যখন, সেটা নতুন করে হোক বা যেভাবেই হোক না কেন, তারা কিন্তু যখন ডিসাইড করেছেন যে না, আমরা আমাদের প্রপার গভর্নেন্সের মধ্য দিয়ে প্রপার ভাবে আমরা কাজ করব এবং মেকানিজমগুলোকে সঠিকভাবে আমরা কাজ করতে দেব, ঠিক তখন কিন্তু মেশিনারিগুলো যখন কাজ করেছে ঠিক মতো, তখন কিন্তু ব্যাংকের রেজাল্ট, আজকে আমি নাম বলবো না, বাংলাদেশের যে শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক আছে তার মধ্যে অনেকগুলো সেই এক্সাম্পল ক্যারি করে। সো এই জায়গাটাতে ওই পর্ষদের
যে মনস্তাত্ত্বিক জায়গাটা, সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটু আগে মাসুম ভাই একটা কথা বলেছেন যে আমি ব্যাংকের স্পন্সর ডিরেক্টর হলে ব্যাংকের মালিক মনে করছি নিজেকে। এই চিন্তাটা থেকে যারা বেরিয়ে আসতে পেরেছেন, যারা ম্যানেজমেন্টকে অনেক বেশি এম্পাওয়ার করতে পেরেছেন, যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে ভ্যালু ক্রিয়েশন করতে দিয়েছেন, যারা এখনো অনেক বোর্ডে অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, আমি কাজ করেছি এর আগে অন্য ব্যাংকে, সেখানে আমি দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের প্রপার ভ্যালু অ্যাডিশন হয়েছে। তাদের যে 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 বাস্তবিক ক্ষেত্রে যে ভ্যালুটা অ্যাড করার কথা, উনি যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, উনি যদি একজন আইনজীবী হন, উনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, যেই ক্রেডিট প্রপোজালে অথবা ব্যাংকের যেই কাজের মধ্যে ওনাকে সুচারুভাবে ওনার কাছ থেকে ভ্যালু অ্যাড করা যায়, সেইটা করার জন্য যদি পর্ষদ ওনাকে সেই দায়িত্বটা দিয়ে দেয়, এম্পাওয়ার করে দেয়, সেক্ষেত্রে ব্যাংক উপকৃত হয়েছে, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট উপকৃত হয়েছে। বিকজ একজন ব্যাংকার কিন্তু ইঞ্জিনিয়ার না, একজন ব্যাংকার লয়ার না, একজন ব্যাংকার ইকোনমিস্ট না, একজন ব্যাংকারের তো সবকিছু হওয়ার মানে সুযোগ নেই। সক্ষমতা নাই। সেইখানটাতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা যদি বিভিন্ন সেক্টর থেকে আসেন এবং ওনারা যদি ওনাদের তাত্ত্বিক দিকটাকে প্রায়োগিক দিকের সাথে যদি একটা কম্বিনেশন সামঞ্জস্য করতে পারেন, সেটাকে যদি করতে ফাংশনাল পারেন, করতে পারেন, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো এটা একটা ফাংশনাল করতে পারেন, তাহলে ব্যাংক উপকৃত হবে। এ নিশ্চয়ই ব্যাপারে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই। আপনি থাকুন আমাদের সাথে। এম মাসুম, শুনলেন রাহেল আমাদের যে কথাগুলো বললো। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, সেটা আইন করা হচ্ছে কোম্পানি আইনের ক্ষেত্রে। যদি বলি, আইনের সাথে ব্যাংকারদের বা পরিচালনা পর্ষদের মনস্তত্ত্বকে একটা সাংঘর্ষিক জায়গায় দাঁড় করে দিয়েছিল, সেটা আমরা অতীতেও দেখেছি। এখন আসলে সেটা কিভাবে সম্ভব, সেই আইনের প্রায়োগিক দিকটাকে প্রতিফলন ঘটানো? আসলে এই সিচুয়েশনগুলি কিন্তু আমরা আমাদের যদি পাশের কান্ট্রিগুলিতে দেখি, এগুলি কিন্তু 90s এর প্রবলেম ছিল এবং তারা কিন্তু ওভারকাম করে আসছে। এবং সেই সিচুয়েশন থেকেই কিন্তু এই কর্পোরেট গভর্নেন্স আমাদের কবে 2004, তারপর 2006-এ এবং 2018-এর কর্পোরেট গভর্নেন্স কোড হয়। কিন্তু এখানে যেটা রাহেল ভাই যেটা স্পেসিফিকলি বললো যে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট, এই জায়গাটাকে আপনাকে সেপারেশন, একেবারে স্ট্রেইট লাইন ড্র করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা সবসময় আমাদেরকে ইকোসিস্টেমটা ডেভেলপ করতে হবে। এখন যে বাংলাদেশ ব্যাংক বলছে যে 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিবে, এই 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কোত্থেকে নিবে, কিসের বেসিসে নিবে? এই যে উনি একটা প্যানেলের কথা বললো, এই প্যানেলটা তো বিভিন্ন অন্যান্য দেশে তো আরো বহু বছর ধরে আছে। তাহলে এই প্যানেলটা হওয়ার জন্য আবার পিছনে কিন্তু আবার আপনি দেখেছেন কিনা বলে দিয়েছে যে যদি অন্য কেউ প্রপোজ করে, তাকেও বাংলাদেশ ব্যাংক নিতে পারে অ্যাপ্রুভাল হয়ে। আমার মনে হয় ওই জিনিসটা থাকাই দরকার ছিল না, যে টোটালটাই একটা প্যানেল হবে, সেই প্যানেল থেকে কিন্তু সেই প্যানেলে কিভাবে রেজিস্ট্রেশন হবে এবং যে যাদের এই স্পেসিফিক কোয়ালিফিকেশন থাকবে এবং এক্সপিরিয়েন্স থাকবে, তাদেরকে সেই পুল থেকে বা সেই আপনার প্ল্যাটফর্ম থেকে নেওয়া হবে। সেইভাবে যদি করা হয়, এবং ওই যে ইকোসিস্টেমের কথা বললাম, এখানে কিন্তু আমাদের যে জুডিশিয়ারিও কিন্তু ইনভলভ থাকবে এবং ব্যাংকিং সিস্টেমের যে নর্মস বা যেই ট্যাবো, দোজ আর দি এক্সপিরিয়েন্স, যারা এখানে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে, তাদেরকে কিন্তু আরো এখানে কানেক্টেড করতে হবে। এবং সেই ওভারঅল সিস্টেমটা যখনই আপনি এই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশনটা করতে পারবেন, তখন কিন্তু আর আপনার এই যে, কারণ ম্যানেজমেন্ট যখন সেপারেশন, বোর্ড কি করবে? পলিসি দিবে, তার তো আর ওইখানে ইনফ্লুয়েন্স করার কিছু থাকবে না। যেমন ভাই কয়েকটা ব্যাংকের কথা বলছিল, নামগুলি বলেনি, কিন্তু আমি যদি in any case ধরেন ব্র্যাক ব্যাংক, এই যে রিসেন্টলি আপনি দেখেন বোর্ডে কি অল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস, এখানে তো আর স্পন্সর ডাইরেক্টরস এর নেই। আপনি এই যে কে দেখেন, আগের যে ব্যাড এক্সপিরিয়েন্স যেগুলি আমাদের এখন এক্সিলেন্ট করছে, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এই যে এগুলি করার কারণ কি? অনলি বিকজ যে বোর্ড ইন্টারফেয়ার করছে না এক্সিকিউটিভদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে। তাহলে সেই জায়গাটা আমাদেরকে একেবারে স্ট্রেইট বর্ডার লাইন করতে হবে। বাট আমার কাছে মনে হয় যেটা ভালো কাজ হয়েছে, আমরা যদি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সেই কর্পোরেট গভর্নেন্স কোড দেখি, সেখানে 50%, আমাদের ইউকের কর্পোরেট গভর্নেন্স সেখানে 50%, হংকং এর কর্পোরেট গভর্নেন্স 50%, অস্ট্রেলিয়ার কর্পোরেট গভর্নেন্স 50%। এই যে জায়গাটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আইনগত ফ্রেমওয়ার্ক করতে পেরেছি, আমার কাছে মনে হয় এইটা অনেক বেশি। আরেকটা যেটা করতে হবে, ইভেন নেপালেও এক ফ্যামিলি থেকে একজনের বেশি হবে না। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, স্পেশালি ব্যাংকিং, একটু ভেরি সেন্সিটিভ এবং ভেরি টেকনিক্যাল ইস্যু আপনাকে ইনভলভ থাকবে এবং এক্সপিরিয়েন্স না হলে এটা ডিফিকাল্ট। তাহলে সেই জায়গায় আপনি এক ফ্যামিলি থেকে আইন করে 4 জন নিয়ে আসেন, এটা হাউ ইটস পসিবল? এবং পরে 2023-তে অ্যামেন্ডমেন্ট করে এখন করা হয়েছে 3 জন। কিন্তু আমার কাছে মনে হয় যে এক ফ্যামিলি থেকে একজনের বেশি, আপনি যদি ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 দেখেন, সেখানে 2 জন সেকশন 76-এ,
আমাদের ব্যাংক কোম্পানিজ একটা নতুন যেটা করলো সেখানে 3 জন করলো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা করলো হলো 2 জন। এই জায়গাটা আমার মনে হয় রিফর্ম একজনের বেশি যাওয়াটা উচিত না। এইটা আমার ব্যক্তিগত, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি, ইভেন নেপালকে ধরি, ওদের আপনি এনপিএল দেখেন 1%-এর মতো, তো আমাদের এনপিএল এত হাই হচ্ছে কেন? এখন পর্যন্ত যেই রেজাল্ট দিয়েছে আর যেটা আসবে বলছে, তা তো ভেরি ভেরি স্কেয়ারি। আর এগুলি তো ওপেন বলাও যায় না, কারণ এটা না, এটা ঠিক আছে, আসলে ওপেন না বললেও এখন আসলে মানে সবকিছু গোপন সত্য যেটা বলি আমরা, কিন্তু সব ওপেন সিক্রেটেই এখন। আমরা যেটা জানি না সেটা বলতে পারি না, সেটা সবাই দেখছে, সেটা সবাই জানছে। সংক্ষেপে রাহেল আহমেদ, এনপিএল এর কথা যেহেতু চলে আসলো, এনপিএল 4/1 কিন্তু এনপিএল যেটা বলছি নন পারফর্মিং লোন, সেক্ষেত্রে আসলে কতটা সম্ভাবনা আছে রিকভার করার, আদৌ আছে কি? সংক্ষেপে একদম। রিকভারির সম্ভাবনা আমি সরাসরি উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। মাসুম ভাই যে কথাটা বলেছে যে প্রকৃতভাবে আসলে এনপিএল কত, সেটাও এখনো আমরা পুরোপুরি জানি না। হয়তো সময়ের সাথে আরো কয়েক মাস গেলে এই বছরের শেষ নাগাদ হয়তো একটা পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। এই বড় একটা অংশ হয়তো রিকভারেবল হবে না, মানে খুব শিগগিরই হবে না। ইটস এ লং ড্রন প্রসেস। এখানে অনেকগুলো ইকোসিস্টেমের অনেক প্লেয়ার্সদেরকে কাজ করতে হবে। যতটুকুন বুঝতে পারছি কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে অনেক রকমের প্রচেষ্টা আছে, ওনারা অনেকগুলো অপশনস নিয়ে কাজ করছেন। সো লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। অ্যাটলিস্ট একটা ভালো জিনিস হয়েছে যেটা এর আগে হয়নি, সেটা হচ্ছে যে সত্যটা বেরিয়ে এসছে যে এটা আসলে এখন এটাই আমাদের চিত্র, এটাই প্রকৃত চিত্র। এই প্রকৃত চিত্রটা আমরা সবাই দেখতে পাচ্ছি, মানে এটা জানার দরকার ছিল। একটা বিষয় এটা সত্যি যে আমরা একটা আসলে প্রকৃত চিত্রটা পাচ্ছি। আগে যেটা ফুলিয়ে ফাঁপিয়ে যেটা দেখানো হতো, এই অবস্থা এত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে, এত পার্সেন্ট আমাদের প্রফিট হচ্ছে, কিন্তু অন্তঃসার শূন্য যে একটা অবস্থা দাঁড় হয়েছে, সেটা আসলে মানে সংস্কার হওয়ার যদি উদ্যোগ না নিত তাহলে হয়তো আমরা নিজেরাও দেখতাম না, নিজেরাও বুঝতাম না। মাসুম, সংক্ষেপে আসলে কতটা সম্ভাবনা দেখছেন আপনি এক্ষেত্রে, এই আইনের ক্ষেত্রে? আসলে রিকভারির ক্ষেত্রেটা যেটা রাহেল ভাই বললো, এটা আসলে ভেরি ইম্পসিবল। কারণ কি, এটা স্পেশালি অনেকগুলি ব্যাংক আমরা দেখেছি লুট হয়েছে। আপনি চিন্তা করা যায় যে এডি রেশিও যেখানে 92 থাকার কথা ব্যাংক, ইসলামী ব্যাংকগুলিতে, সেখানে আমরা দেখেছি যে 135, 140, মানে 100 টাকায় আপনি 92 টাকা আপনি দিতে পারবেন লোন, সেখানে 135-140 টাকা দিয়ে দিয়েছেন। তো হাউ ইটস পসিবল যে আপনি এখান থেকে কিভাবে রিকভারি করবেন? এটা ভেরি ডিফিকাল্ট। এন্ড আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক ভেরি স্ট্রেইট, যেটা 87 টাকা ছিল 13 টাকা লোনের ব্যাপারে ছিল, কিন্তু সেখান থেকে সেটা দ্বিগুণেরও দ্বিগুণ বেশি দিয়ে দিয়েছে। এটা ইম্পসিবল। এবং মার্জারের যে সিদ্ধান্তটা নিয়েছে আমার কাছে মনে হয় অ্যাবসলিউটলি। এখন যেটা হয়েছে আসলে, যেটা গিয়েছে আসলে সেটাতে আসলে খুব একটা পাবো তাই না, কিন্তু যা আছে সেটাকে যদি আমরা এক্সিকিউট করতে পারি, নিঃসন্দেহে আমাদের এই ব্যাংকিং সেক্টর একটা হয়তো আশার আলো বা সুবাতাস বইবে নিশ্চয়, আমরা সেটা আশা করতে পারি। রাহেল আহমেদ, মাসুম, আর দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অত্যন্ত বিশ্লেষণধর্মী পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।